সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবের শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক। এখানে আমাদের বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে তা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের। এখান থেকে তোমাদের কমপক্ষে একটা অঙ্ক থাকবে পরীক্ষায়, 10 নাম্বার। এখান থেকে দুইটাও থাকতে পারে। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে এই অধিহার সংক্রান্ত অঙ্কগুলো মোটামুটি তোমাদের বইয়ের যত অঙ্ক আছে তার 90% অঙ্ক তোমরা করতে পারবা। তারপরে আমাদের আরও প্লে স্টোরে কিছু ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখবে এবং আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের অন্তত 10 থেকে 12টা ক্লাস আমরা দিব। তোমরা সবগুলো ক্লাস দেখলে এই অধিহার বা শেয়ার ইস্যু সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা করতে পারবে। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। এখানে লেখা আছে আমাদের পদ্মা কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যের 60,000 শেয়ারে বিভক্ত, যা 60 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত। তার মানে পদ্মা কোম্পানি 100 টাকা মূল্যের একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা এক একটা শেয়ার। আর শেয়ার কি আমরা আগে আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে, মানে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ হচ্ছে শেয়ার, যা বিক্রি করে জনসাধারণ থেকে মূলধন সংগ্রহ করে। তো এই সংক্রান্ত একটা ক্লাস আছে, তোমরা দেখে নিবে। তাহলে 100 টাকা মূল্যের 60,000 শেয়ারে বিভক্ত, তাহলে মোট শেয়ার কত? 60,000। 100 টাকা মূল্যের, তার মানে 60 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে। তার মানে কোম্পানি অনুমোদন আনছে 60 লক্ষ টাকার। এর মধ্যে কোম্পানি 10,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে। তাহলে অনুমোদন আনছে 60,000 শেয়ার, ইস্যু করছে কত? 10,000। ইস্যু মানে জনসাধারণের নিকট বিক্রি করবে, একথা বলছে যে বিক্রি করবে 10,000। অনেক সময় কথাটা লেখা থাকতে পারে কোম্পানি 10,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে বা বিলি করে, এরকম লেখা থাকবে, বিবরণপত্র প্রচার করে। তাহলে 10,000 শেয়ার ইস্যু করছে, 11,000 শেয়ার আবেদনে পাওয়া গেল। তার মানে কোম্পানি যে শেয়ারটা ইস্যু করবে এর বেশি সে বিক্রি করতে পারবে না, বরং কম বিক্রি করতে পারবে। তাহলে 10,000 শেয়ার ইস্যু করছে, কিন্তু আবেদনে পাইছে কত? 11,000। তাহলে সে বাকি অতিরিক্ত যে 1,000 এটা সে ফেরত দিয়ে দিবে। এটা বললেও ফেরত দিবে, অনেক সময় বইলা দিবে প্রশ্নে, অনেক সময় বইলা দিবে না। তো বইলা দিলে তো ফেরত ঠিক আছে, না বইলা দিলে এটা ফেরত দেওয়া হবে। তো লেখা আছে কোম্পানি 10,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে। এই যে একটু আগে আমরা বললাম যা ইস্যু করছে তাই বিক্রি করতে পারবে। তার মানে বন্টন করা মানে যারা আবেদন করছে, তাদের আবেদন মঞ্জুর হয়েছে, তাদের মধ্যে এটা ভাগ করে দিছে। যে 10,000 শেয়ার বিক্রি করা হয়েছে, যে সে বলছিল 10,000 শেয়ার বিক্রি করবে, 10,000 শেয়ারের টাকা পাইছে, বিক্রি করে দিছে। তো এখানে আবেদনে পাইছে কত? 11,000। তাহলে অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। এই ছিল আমাদের এই অঙ্কটা। এখান থেকে বলছে শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করা ক নাম্বারে। তাহলে অধিহার কি? একটা শেয়ারের গায়ের মূল্যের থেকে যদি অতিরিক্ত দামে বিক্রি করে তাকে বলে অধিহার। তাহলে এখানে শেয়ারটার গায়ের মূল্য ছিল আমাদের মাত্র 100 টাকা। 100 টাকার শেয়ার তারা 10% অধিহারে, মানে বেশি দামে বিক্রি করছে। এটা কোম্পানির একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তো এখানে 10% অধিহার হলে 100 টাকার 10% হচ্ছে আমাদের 10 টাকা। তাহলে ক নাম্বারে আমরা লিখতে পারি শেয়ার প্রতি অধিহার। তারা বলছে শেয়ার প্রতি অধিহার কত? তাহলে 100 টাকার 10% সমান কত? 10 টাকা। তার মানে শেয়ার প্রতি অধিহার কত? 10 টাকা। আমি আবারও বলি, শেয়ার 3 ভাবে ইস্যু করে: সমহার, অধিহার, অবহার। সমহার হচ্ছে 100 টাকা শেয়ারটা যদি 100 টাকায় বিক্রি করে, এটা হচ্ছে সমহার। আর 100 টাকার শেয়ারটা যদি 100 টাকা থেকে বেশি মূল্যে বিক্রি করে, এটা হচ্ছে অধিহার। আর 100 টাকার শেয়ার যদি 100 টাকাতে কম মূল্যে বিক্রি করে, তার মানে অবহার। আমি আবার ক্লিয়ার করি, তার গায়ের মূল্য থেকে বেশি দামে বিক্রি করলে অধিহার, কম মূল্যে বিক্রি করলে অবহার, সমমূল্যে বিক্রি করলে সমহার। তো শেয়ার প্রতি অধিহার হচ্ছে 10 টাকা। তাহলে লিখছে অধিহারের পরিমাণ নির্ণয় করো। তা আমরা লিখি এখানে অধিহারের পরিমাণ। অধিহারের পরিমাণ, তার মানে এখানে ইস্যু করছে কত? 10,000 শেয়ার। এই 10,000 শেয়ার, শেয়ার প্রতি অধিহার 10 টাকা, 10 গুণ দিবা। তাহলে গুণ দিলে আমাদের 10,000 সাথে 10 গুণ দিলে কত হবে? আমাদের 1 লক্ষ টাকা। তার মানে অধিহারের পরিমাণ হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। এই ছিল আমাদের ক নাম্বার। এখন আমরা আলোচনা করব খ নাম্বার, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ব্যাখ্যা ব্যতীত, ব্যাখ্যার দরকার নাই, তারপরে আমরা ব্যাখ্যা আমাদের বলে দিব। তো খ নাম্বার আমরা আলোচনা করি প্রয়োজনীয় জাবেদা দাখিলা।
তো তোমরা উপরে দা লিখবা যে পদ্মা কোম্পানি লিমিটেড জাবেদা দাখিলা। এভাবে তোমরা জাবেদার ঘর করবা। আমি আর এখন একটা ঘর দেখাইতেছি, আর পরবর্তীতে জাবেদার ঘর দেখাবো না। এই নিয়মে তোমরা জাবেদার ঘরগুলো কইরা নিবা। এই এখানে আমাদের তারিখ, বিবরণ, অথবা লিখতে পারো হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা। তোমাদের জানা আছে টাকা একটা হচ্ছে আমাদের ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। কারণ প্রয়োজনে জাবেদা দাখিলা প্রথম তারা আবেদনে টাকা পাইছে, এই যে অধিহারে ইস্যু করছে পরে 11,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে প্রথম আবেদনে পাওয়ার জাবেদা, তাহলে পাওয়ার জাবেদা হলে আমরা আবেদনের টাকাটা পাইব কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের টাকাটা যদি আবেদনকারীরা জমা দেয় কোম্পানির ব্যাংকে, তাহলে কোম্পানির ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পেলে জাবেদা কি আবেদনের টাকা পাইলে কার মাধ্যমে পাইছে? ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট, এতটুকু আমাদের আবেদনের জাবেদা। সব সময় আবেদনের জাবেদা একটা, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তোমরা যখন দেখবা যে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, তখনই জাবেদা দিবা ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, একটা জাবেদাই আবেদনে পাইলে। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আবেদনে কত টাকা করে পাইছে? আবেদনে পাইছে 11,000 শেয়ার, 10% অধিহারে, তার মানে 110 টাকা করে। শেয়ারের দাম ছিল 100 টাকা, 10 টাকা অধিহার, তার মানে কত টাকা করে পাইছে? 110 টাকা করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 11,000 শেয়ার, যদি অধিহারে লেখা না থাকতো তাহলে আমরা 100 টাকা লিখতাম। যেহেতু 10% অধিহারে পাইছে, তার মানে বেশি দামে তার আবেদন টাকা পাইছে, তার মানে 110 টাকা। তো তোমরা এখানে এই 11,000-এর সাথে 110 গুণ দিবা, 11,000 গুণন 110, তাহলে আমাদের আছে 12,10,000 টাকা। 12,10,000। তো তোমরা কারণ লিখতে পারো এখানে 10 টাকা অধিহার সহ 110 টাকা করে মোট 11,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। মানে যেভাবে পাইছে ঠিক এভাবে বলে দিবা যে 10 টাকা অধিহার সহ 110 টাকা করে মোট 11,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। এই হলো আমাদের জাবেদা প্রথম। তার মানে আবেদনের টাকা পাইলেই জাবেদা ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ঠিক আছে, এবার দেখো আমাদের এই আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর করব কোম্পানি, যেহেতু আবেদনকারীদের মধ্যে বন্টন করে ফেলছে, তার মানে আবেদনকারীদের মধ্যে তাদের মালিকানা দেওয়া হবে শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডারদের মালিকানা মানে মূলধন। তাহলে আমরা জানি মালিকানা সত্ত্ব অলওয়েজ ক্রেডিট। তাহলে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব যদি ক্রেডিট হয় তাহলে মূলধন হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্ব মানে শেয়ারের মূলধন। তো এখন আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর করবে কত? 10,000 শেয়ার। আর বাকি এই 1,000 তো সে মূলধনে স্থানান্তর করবে না, যেহেতু অতিরিক্ত পাইছে, এই 1,000 ফেরত দিবে। তাহলে এই আবেদন আগে ছিল ক্রেডিট, এখন আমরা লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট, এই 12,10,000। এখন লিখবা তোমরা শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন ক্রেডিট কত? যা ইস্যু করছিল 10,000, তার গায়ের মূল্য ছিল কত? 100 টাকা। তাহলে এটা ক্রেডিট হবে কত? 10 লক্ষ টাকা। আর বাকি এই যে 110 টাকার মধ্যে 10 টাকা গেছে মূলধনে, আর বাকি 10 টাকা কি? অধিহার ছিল। তাহলে অধিহার হচ্ছে কোম্পানির মানে যত টাকা গায়ের তাতে বেশি টাকা পাইছিল, এটা মূলধন জাতীয় আয়। তাহলে সকল আয় ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তাহলে কত? এ 10,000 শেয়ার 10 টাকা করে,
তাহলে কত টাকা? 10,000 10 টাকা করে 1 লক্ষ টাকা। তাইলে দেখো আমাদের আবেদনে পাইছিল কত? 11,000। এই 11,000 টাকাই তো এখানে এই টাকাটা। তাহলে 11,000-এর মধ্যে 10,000 মূলধনে 100 টাকা করে আর অধিহারে 10 টাকা করে, মোট 110 টাকা। তাহলে 10,000 শেয়ার গেছে, বাকি অতিরিক্ত 1,000 কী করছিল তারা? আবেদনকারীকে ফেরত দিচ্ছে। তো টাকা পাইছে কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তাহলে ফেরত দিল কার মাধ্যমে দিব? ব্যাংকের মাধ্যমে ফেরত দিব। তাহলে আবেদনে টাকা পাইছিল, ব্যাংক বৃদ্ধি পাইছিল, ব্যাংক ডেবিট, ফেরত দিলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কত? 1,000 শেয়ার ফেরত দিব। তো আবেদনে পাইছিল কত কিনা? 110 টাকা কিনা। যত টাকা কিনা পাইছে ঠিক তত টাকা কিনা ফেরত দিবে। তাহলে 110, তাহলে 1,000 শেয়ার 110 টাকা করে হইলে আমাদের 1,10,000। তাহলে দেখো আমাদের এই ডেবিটে 12,10,000, ক্রেডিটে আমাদের 12,10,000 টাকা। এই ছিল আমাদের জাবেদা। এটার ব্যাখ্যা লাগবে কেমনে? আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করা হলো এবং অধিহারের সাথে সমন্বয় করা হলো। অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। এখানে তোমরা এই ব্যাখ্যাটা লিখে দিবা। ঠিক আছে? আমি আবারও বলি, আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অধিহারের সাথে সমন্বয় করা হলো। অতিরিক্ত আবেদনের টাকা বা অতিরিক্ত 1,000 আবেদনকারীকে আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এই ছিল আমাদের জাবেদা দাখিলা। তাহলে ক নাম্বারে ছিল আমাদের অধিহার, অধিহারের পরিমাণ আমরা করলাম। খ নাম্বার হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, এটা আমরা কইরা ফেললাম। তো বলছে ব্যাখ্যার প্রয়োজন নাই, আমরা ব্যাখ্যা দিলাম না, কিন্তু আমি মুখে বইলা দিছি তোমাদের, তোমরা ব্যাখ্যাটা লিখে নিবা। এবার দেখো আমাদের গ নাম্বার লেখা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তা আমরা কীভাবে করব? এটা মুছে ফেলি। তো তোমরা এটা খাতার মধ্যে এই প্রথম এটা স্ক্রিনশট দিয়ে নিবা, অথবা তোমরা এটারে পোস্ট করে খাতা তুলে নিবা। আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। তো তোমাদের অবশ্যই বই আছে, বই থেকে ঢাকা বোর্ড 2024টা বের করবা, অথবা এটা এখানে আসেই, এটারে পোস্ট করে তোমরা অঙ্কটা দেখে দেখে লিখবা এবং 1-2বার প্র্যাকটিস করবা, ঠিক হয়ে যাব। এবার দেখো আমাদের আর্থিক অবস্থার বিবরণী মুছে ফেলি। তো আর্থিক অবস্থার বিবরণী যখন করবা তোমরা গ নাম্বার সমাধান, তাহলে লিখবা এখানে পদ্মা কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, তো সালের তো তারিখের জন্য, এতটুকু লেখা। এখন আমরা এইভাবে গড় করব। দেখো টাকার গড় আমরা 2টা করব। বিবরণ টাকা টাকা। প্রথম আমরা লিখতে পারি সম্পদ বা পরিসম্পদ, সম্পদ সমূহ। প্রথম আমরা লিখব চলতি সম্পদ, চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমরা লিখব ব্যাংক জমা, ব্যাংক জমা। ব্যাংক জমা শুরুতে ছিল আমাদের ব্যাংক ডেবিট শেয়ার আবেদন করেছে যাবে দ্বারা, এটার মধ্যে ব্যাংক ডেবিট ছিল 12,10,000 টাকা, আর ফেরত দিছিলাম ব্যাংক আমাদের ক্রেডিট ছিল 1,10,000 টাকা। এই ফেরতের 1,10,000 এই ডেবিট থেকে ব্যাংকের ক্রেডিট বিয়োগ করবা। বিয়োগ করলে 12,10,000 থেকে 1,10,000 টাকা গেলে, আর আমাদের থাকবে কত? এই 11 লক্ষ টাকা। এই অঙ্কের মধ্যে কোনো স্থায়ী সম্পদ নাই, তারপরে তোমরা দেখা দিতে পারো। তো আমরা একটা লেখা দিই, স্থায়ী সম্পদ, তারপরে বিনিয়োগলিক সম্পদ, এগুলো নাই, আমাদের আর লেখার দরকার নেই। এখন আমাদের যোগ করলে এই 11 লক্ষ টাকায় আমাদের সম্পদ। এবার আমরা লিখব দায় ও, এখানে আমরা লিখব শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়।
প্রথম লিখবা তোমরা অনুমোদিত মূলধন। এবং এই অনুমোদিত মূলধন তোমাদের লেখা আছে 100 টাকা করে 60,000 শেয়ার নিয়ে 60 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। এই কথাটা একদম উপরে পাইবা, ঠিক আছে? তো আমরা লিখব প্রতিটি বা প্রতি শেয়ার 100 টাকা করে 60,000 শেয়ার, এই হচ্ছে 60 লক্ষ টাকা। ডাবল এক দিয়ে দিবা সবসময়। তারপরে আমাদের লিখবা ইস্যুকৃত মূলধন, এটা আলাদা রাখবা। এটা আমাদের সেম, প্রতিটি 100 টাকা করে। এবার দেখো অনুমোদন আনছিল 60,000, তারা ইস্যু করছে কত? 10,000 লেখা আছে। এই লেখাটা প্রশ্নে পাইবা, এটা চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা প্রশ্নে খুঁজবা যে ইস্যু কত করছে, তাহলে লেখা থাকবে লাইনের মধ্যে, অনুমোদনের পরেই এ কথাটা লেখা থাকবে। তাহলে 10,000, 100 টাকা করে 10,000 শেয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 10 লক্ষ। এখানে আবার তোমরা 110 টাকা দিবা না, যে অধিহার সহ যে গায়ের রেট যা আছে তা 100 টাকা 100 টাকাই। তারপরে আমরা লিখব বিলিকৃত ও আদায়কৃত মূলধন। বিলিকৃত ও আদায়কৃত মূলধন। তো এই অঙ্কর ক্ষেত্রে আমাদের ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন একসাথে লেখা যাইতো, আবার অনেক অঙ্ক একসাথে লেখা যায় না। তো এই কারণে আমরা সবসময় ইস্যুকৃতটা আলাদা রাখবো, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন একসাথে রাখবো। তো কখন লেখা যায় না, অনেক সময় দেখা গেছে যে 10,000 ইস্যু করছে কিন্তু আবেদনে পাইছে 9,000, তখন তো ইস্যুকৃত আর আদায়কৃত এক হবে না। এই কারণে আমাদের ইস্যুকৃত সবসময় আলাদা রাখবো, আর বিলিকৃত আদায়কৃত একসাথে রাখবো। বিলিকৃত আদায়কৃত মূলধন প্রতি শেয়ার বা প্রতিটি 100 টাকা করে বিলি করছে কত? এই যে আবেদনকারীদের মধ্যে বন্টন করছে, বন্টন মানে বিলি 10,000 শেয়ার, তাহলে কত হবে? এটা 10 লক্ষ টাকা। এখানে আর ক্লোজ করবো না, শেষ। বিলিকৃত আদায়কৃত মানে এখন ক্লোজ হবে না। এখন আমাদের একটা হেডলাইন হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এটার মধ্যে লিখবা তোমরা শেয়ার অধিহার। অধিহার অবশ্যই তোমাদের মনে আছে 10% 10 টাকা করে আমরা কোন নাম্বারে অধিহারের টাকাটা বের করছি? কত টাকা বের করছিলাম? 1 লক্ষ টাকা। তো এখানে লেখা দিতে পারো ক হতে প্রাপ্ত, অথবা জাবেদার মধ্যে এটা আছে, তাহলে অধিহারের টাকাটা এই 1 লক্ষ টাকা এখানে লিখবা। তোমরা জাবেদা একটু ব্যাকে যায় দেখবা যে আমাদের ক নাম্বারে লেখা আছে অধিহারের পরিমাণ, অথবা খ নাম্বার জাবেদার মধ্যে দ্বিতীয় জাবেদার মধ্যে অধিহারের পরিমাণটা লেখা আছে, ওইখান থেকে নিয়ে আসবা। এখন আমাদের যোগ করবা এই 10 লক্ষ আর 1 লক্ষ কত? এই 11 লক্ষ। তো এই 11 লক্ষ আর এই 11 লক্ষ মিলছে, তার মানে আমাদের অঙ্ক কি হয়েছে। এই এতটুকু যদি তোমরা করো তাইলে এই 10 নাম্বার বেশিক্ষণ সময় লাগবে না অঙ্কটা করতে। তো তোমরা এই অঙ্কটা করবা, আমরা ধারাবাহিকভাবে আরও অঙ্ক দিতে থাকবো। তোমরা 8 থেকে 10টা অঙ্ক করলেই এবার পরীক্ষা যেভাবেই অঙ্ক আসুক তোমরা আনসার দিতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো। ধন্যবাদ।